ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক। আজকে নবম শ্রেণীর যে প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন পরীক্ষা হতে চলেছে 2024 এপ্রিলের মধ্যে, তার তোমাদের ইতিমধ্যে আমি তোমাদের দুটো গদ্য পদ্য, অর্থাৎ তোমাদের একটা গদ্য একটা পদ্য কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এটা তোমাদের ক্লাস হয়ে গেছে। ধীবর বৃত্তান্ত এটাও হয়ে গেছে। আজকে তোমাদের আসছে ইলিয়াস যে গল্পটা আছে সেই গল্পটা নিয়ে। অবশ্যই যারা ভালো করে প্রস্তুতি নিতে চাও তাদের জন্য টেস্ট খুবই পড়তে হবে, কারণ প্রথম পরীক্ষাতে ছোট প্রশ্ন বেশি হবে। তো দেখো তোমাদের যে বইটা আছে, এই বইটা তোমাদের যে পাতা নাম্বার 6 নম্বর পাতায় তোমাদের ইলিয়াস গল্পটা আছে। তোমরা বই ভিডিও পড়তে পারো কিংবা কানে হেডফোন দিয়ে শুনলেও গল্পটা কিন্তু পুরো রিলাইজ করতে পারবে। তো যাই হোক, তোমাদের এই 6 পাতায় গল্পটা ইলিয়াস গল্পের লেখক লিও টলস্টয়, প্রখ্যাত রুশিয়ান কবি। এই গল্পের মধ্যে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে ইলিয়াস এই গল্পের নায়ক, যে জীবনে খুব অভাব দারিদ্র্যের মধ্যে বড় হয়েছিল। প্রথমে সে পশুপালক ছিল এবং সে কয়েকটি গরু ঘোড়া ভেড়া এইসব নিয়ে তার জীবন চর্চা শুরু করেছিলেন, এবং অনেক পরিশ্রমের ফলে এবং তার স্ত্রী স্যামসেমাগের সাহচর্যে প্রচুর সম্পত্তি মালিক হয়েছিলেন তারা। তো পরবর্তীকালে তার 3 সন্তান, একটি মেয়ে, এক ছেলে, দুটি ছেলে। বড় ছেলে তারা মারামারি করে মারা যায়। দ্বিতীয় ছোট ছেলে, সে তার স্ত্রী খুব ঝগড়ুটে বলে তিনি তার ইলিয়াস তাকে বের করে দেন, কিছু গরু ঘোড়া দিয়ে তার সম্পত্তি কমে যায়, আর মেয়েটিও মারা যায়। এদিকে ইলিয়াসের খুব দুর্দিন চলেছিল, তার গরু ভেড়া মড়ক লেগেছিল, কিরবিজ বা দস্যু বা ডাকাত চুরি করে নিয়েছিল, মহামারী, এই সমস্ত কারণে তার অভাব, অনেক পশু মারা যায়, ধ্বংস হয়ে যায়। তারপরে আবার ভীষণ গরিব হয়ে পড়ে। তখন তার ঝোলা কোট আর বুট ছাড়া আর কিছুই ছিল না তার কাছে। তার বৃদ্ধ স্যামসেঙ্গা নিয়ে 70 বছর বয়সে খুব কষ্ট পান। তখন প্রতিবেশী মোহাম্মদ শাহ তাকে তারই একটা ছোট্ট জায়গাতে, সেখানে তার যে তরমুজের বাগান, সেখানে কাজ করতেন। স্ত্রী স্যামসেমাকে দুজনে কাজ করার ফলে তা এই মোহাম্মদ শাহ কিন্তু বেশ লাভবান হয়েছিলেন তার কাছে। এবং কোনো প্রতিবেশী মোহাম্মদ স্যার বাড়িতে আসলে পরে দেখার এবং সেখানে তাদের জীবনের কথা বলতে বলেন, এবং তাদের ইলিয়াস বলেন এবং তার স্ত্রী স্যামসেমকে জানান যে তারা এখন খুব সুখে আছে। তাহলে কর্মচারী হিসেবে সুখে থাকা যায়, মালিক থাকার সময় সুখে থাকেননি, ঈশ্বরকে ডাকতে পারেননি, এই যন্ত্রণা কথা কিন্তু এই গল্পের মধ্যে আছে। মানুষের ভাগ্য কখনো ওঠে কখনো নামে, সেই বিপর্যয় কিন্তু এই গল্পের মধ্যে আছে। অসাধারণ শিক্ষণীয় এই গল্পটা, তোমরা দেখো। গল্পটা তোমার সামনে পড়ছি এবং বোঝানোর চেষ্টা করছি। উফা প্রদেশে ইলিয়াস নামে এক বাস্কির বসবাস ছিল। তাহলে ইলিয়াস নামে এক ব্যক্তি, বাস্কি বলতে যারা পশুপালক, তাদের বাড়ি ছিল উফা প্রদেশে। ইলিয়াসের বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মারা গেল, তাহলে ইলিয়াসের বিয়ের ক বছর পরে বাবা মারা যায়? 1 বছর। তখন সে না ধনী না দরিদ্র। না ধনী না দরিদ্র মানে কি? সে বড়লোক নয়, গরিব নয়। 7টা ঘটকি, 2টো গরু, 20টা ভেড়া, এই ছিল তার বিষয় সম্পত্তি। তাই প্রথমে ইলিয়াসের কত সম্পত্তি ছিল এটা পরীক্ষায় প্রশ্ন আসে। উত্তর কি হবে? 7টা ঘটকি মানে মেয়ে ঘোড়া, 2টো গরু আর 20টি ভেড়া, এই ছিল বিষয় সম্পত্তি। কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো। ইলিয়াসের প্রচেষ্টার ফলে সম্পত্তি বেড়েছিল। সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায়। অনেক ভোরে ওঠে এবং অনেক শেষ পর্যন্ত লড়াই করে তারা। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো পরিশ্রমের ফলে। এইভাবে 35 বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলল। তা ইলিয়াস ক বছর পরিশ্রম করেছিল? 35 বছর। প্রচুর সম্পত্তি করে। এই 35 বছর পর কি সম্পত্তি হয়? খুব গুরুত্বপূর্ণ। তখন তার 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া। প্রথমে ছিল 7টা ঘোড়া, 2টো গরু, 20টা ভেড়া বিয়ের আগে। এখন তার সম্পত্তি হয় 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া। ভাড়াটে মজুররা মানে ছেলে শ্রমিকরা তার গরু ঘোড়া দেখাশোনা করত। ভাড়াটে মজুরানি মানে মেয়ে শ্রমিকরা, তারা দুধ দইত, কুমিশ, মাখন, পনির তৈরি করত। মোট কথা ইলিয়াসের তখন খুব বলবলা মানে জনপ্রিয়।
পাশে পাশে লোকেরা তাকে ঈর্ষা করে, বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই, ওর তো মরবার দরকারই নেই। আসলে সেই সময় মানুষ অনেক অভাবগ্রস্ত হয়ে আত্মহত্যা করতো, না খেতে পেয়ে মরে যেত। ইলিয়াসের অবস্থা এতই ভালো ছিল যে প্রতিবেশীরা হিংসা করে বলতো তার মরার কোনো প্রয়োজন নেই। ক্রমে ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। যখন সম্পত্তি প্রচুর হয় তখন দেখবে অনেক ভালো লোক আসে, দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। সকলকে স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে। যখনই আসতো ভোজ্য খাবার পানীয় দিত। যে যখনই আসুক না কেন কুমিজ, চা, শরবত, মাংস সব সময় হাজির এই খাবারগুলো। অতিথি এলে একটা বা দুটো ভেড়া মারা হয়, সংখ্যায় বেশি হলে ঘটকীয় মারা হয়। যদি কম অতিথি আসে তখন একটা বা দুটো ভেড়া মারা হয়, আর যখন বেশি সংখ্যায় আসে তখন ঘটকীয় মেয়ে ঘোড়া মারা হয় মাংসের জন্য। ইলিয়াসের 2 ছেলে 1 মেয়ে, সকলে বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল ছেলেরা তার সঙ্গে কাজ করত, গরু ভেড়া চড়াতো। অর্থাৎ ছেলেরা যখন গরিব ছিল ছেলেরা তার সঙ্গে গরু ভেড়া চড়াতো। কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়াসী হয়ে উঠলো। আয়াসী মানে কি? কুঁড়ে। বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল, বড় ছেলে মারামারি করতে গিয়ে মারা যায়। ছোটটি এমন ঝগড়ুটে বউকে বিয়ে করলো যে তারা বাপের আদেশে অমান্য করতে লাগলো। ছোট ছেলেটি একটা ঝগড়ুটে বউকে বিয়ে করার ফলে ইলিয়াসকে আর মানল না, ফলে ইলিয়াস বাড়ি থেকে তাদের বের করে দিল। তবে ইলিয়াস তাকে ছোট ছেলেকে একটি বাড়ি দিল। বড় ছেলে মরে গেল আর ছোট ছেলে বউ ঝগড়ুটের জন্য তাকে বাড়ি থেকে বের করে দিয়ে একটি বাড়ি দিল, কিছু গরু ঘোড়া দিল। ফলে ইলিয়াসের সম্পত্তি অনেক কমে গেল। তারপরে আবার দেখা যায় ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলো মরে যায়। মড়ক মানে মৃত্যু, যখন পালে পালে হয় রোগে আক্রান্ত হয়ে। তার পরের বছর আবার দেখা যায় দুর্ভিক্ষ মানে অনাবৃষ্টি, শস্য হবে না, খড় পাওয়া গেল না। খড় জানো যে শুকনো ঘাস, যে ঘাসের শুকনো যে ধান গাছের অংশ গরু খায় সেটা পাওয়া গেল না। ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরে গেল। তারপর কিরবিজরা অর্থাৎ যারা পশু চুরি করে তার সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে চলে গেল। ইলিয়াসের অবস্থা আরও খারাপ হয়ে পড়ল। যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরে জোর কমতে লাগলো। বয়স বাড়লে এমনি জোর কমে যায়। এমনি করে 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে গেল। তবে কী করলো না, পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এগুলো কিন্তু এবং গৃহপালিত পশু বিক্রি করে দিয়ে অনেক অভাব নেমে গেল তার কাছে। আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বসবাস করে, তাদের কাজ করে খেতে হতো। বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রী অজানা লোকের বাড়িতে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়ি বসবাস করতে হলো, কাজ করে খেতে হতো। সম্পদের মধ্যে কি রইল? লোকের বাড়িতে বাড়িতে কাজ করা, বুঝতে পারছো, মনিব থেকে মালিক থেকে লোকের বাড়ি কাজ করা খুব মর্মান্তিক দুর্দশা। সব কিছু শেষ হয়ে গেল। সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোঝকা, তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো, বুট আর বৃদ্ধা শ্যাম সেমাগি। তার স্ত্রীর নাম শাম সেমাগি। আর তার সব কিছু হারিয়ে দেখলাম কি রইল? একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো, বুট। বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে। ছোট ছেলেটি বড় তো মারা গেছে, আর বিতাড়িত পুত্র ছোট, সে অনেক দূর দেশে চলে গেছে। মেয়েটিও মারা গেছে। বৃদ্ধ দম্পতিকে সাহায্য করার তখন আর কেউ নেই। মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা মানে দয়া হলো বুড়ো বুড়ির জন্য। সে নিজেও ধনী নয়, আবার গরিবও নয়, তবে থাকতো সুখে, আর লোকও ভালো মোহাম্মদ শাহ। ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। অতিথি বৎসল মানে কি? যারা অতিথিদের সেবা করে তাদের বলে অতিথি বৎসল। ইলিয়াস তো একসময় প্রচুর অতিথি সেবা করতো, এটা মনে করে মোহাম্মদ সাহেব খুব দুঃখ হলো। বলে, ইলিয়াস তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো, বুড়িকেও নিয়ে এসো, যতটা ক্ষমতায় কুলোই গ্রীষ্মে আমার তরমুজের খেতে কাজ করবে, আর শীতকালে গরু ঘোড়াগুলোকে তুমি খাবে। শাম সেমাগিও
ভটকিগুলোকে দুধ দুইতে পারবে, কুমিজ তৈরি করতে পারবে, আমি তোমাদের দুজনের খাওয়া পড়া দেব। অর্থাৎ ইলিয়াসের স্ত্রী শামসেমাকে খাওয়া পড়ার দায়িত্ব নিল কে? মোহাম্মদ শাহ। তার বাড়িতে কাজ করলে পরে কিন্তু মাসে কোনো বেতন দেবে না, বললো এছাড়া তুমি কখনো কিছু লাগলে বলো, দেবো, কিছু লাগলে দেবে, এমনি মান্থলি কোনো বেতন নেই, শুধু খাওয়া পড়ার দায়িত্ব নিল। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। সে তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো। তাহলে ইলিয়াস এবং তার স্ত্রী শামসেমাগি মোহাম্মদের বাড়িতে কাজ করে খেতে লাগলো। প্রথমে বেশ কষ্ট হতো, ক্রমে আস্তে আস্তে সহ্য হয়ে গেল। যতটা পারত কাজ করত আর থাকতো। বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদের লাভই হলো, কারণ নিজেরা একদিন মনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারত। যেহেতু নিজেরা মনিব ছিল তাই ভালোভাবে কাজ করতে পারত। তাছাড়া তারা অলস নয়, সাধ্য মতো কাজ করত। তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহ খুব দুঃখ হতো। একদিন মোহাম্মদ শাহ একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি এলো। মোহাম্মদ শাহ বাড়িতে অতিথি এলো, তাদের মধ্যে একজন মোল্লা মানে মোড়ল বা প্রধান পুরোহিত সম্প্রদায়ের মুসলিম। মোহাম্মদ শাহ ইসলামকে ইলিয়াসকে একটা ঘোড়া এনে মারতে বলল। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। অতিথিরা খাওয়া দাওয়া করলো, চা খেলো, তারপর কুমিশে হাত দিল, ওদের একটা খাবার কুমিশ, এবং মেঝের কম্বলের পাতা কুশনে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিশ পান করতে করতে গল্প করছিল। এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা কি লক্ষ্য করেছেন? একজন বলল, আমি তাকে দেখিনি, কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কি আর আছে? বলে বিশেষত্ব এই যে একসময় সে এই তল্লাটের সবচেয়ে ধনী ছিল। নাম তার ইলিয়াস। নামটা হয়তো আপনারা শুনেই থাকবেন। অতীত বলে নিশ্চয়ই, না শোনার কি আছে? লোকটিকে তবে কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছিল। অথচ আজ তার কিছুই নেই। আমার কাছে মজুরের মতো থাকে, আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দই। অতিথি সবিস্ময়ে জিভ দিয়ে চুপ চুপ করে শব্দ করলো, মানে আহা আহা করলো আর কি। ঘাট নাড়তে নাড়তে বলল, সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে, একজন উপরে ওঠে তো একজন তলায় পড়ে যায়। আহা বলুন তো, বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ, মানে খুব দুঃখিত, কি জানি খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজও ভালো করে। অতিথি বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? জীবন সম্পর্কে ওকে জিজ্ঞেস করতে চাই আমি। গৃহস্বামী বলল, মানে মোহাম্মদ শাহ, নিশ্চয়ই পারেন। তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকলো, বাবাই একবার এদিকে এসো তো, আর তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিশ পান করবে। ইলিয়াস এবং তার স্ত্রী এলো। ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করে প্রার্থনা করল। তারপর দরজার পাশে এক কোণে বসল। তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্ত্রীর পাশে বসল। ইলিয়াসকে এক বাটি কুমিশ দেওয়া হলো। সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো। অতিথি তাকে জিজ্ঞেস করল, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখানকার দুরবস্থার কথা ভেবে কি খুব দুঃখ হচ্ছে যে আমরা এত বড় লোক আর তুমি গরিব হয়ে গেছো, এটা দেখে তোমার কষ্ট হচ্ছে? ইলিয়াস হেসে বলল, সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমায় বিশ্বাস করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞেস করুন, তিনি মেয়ে মানুষ, তার মনেও যা আর মুখেও তাই, এই বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। অতিথি যখন পর্দার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠাম্মা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো। তোমার তো আগে দুঃখ ছিল, আগে সুখ ছিল, আর এখন দুঃখ হয়েছে, এটা মনের কথাটি একটু বলো। পর্দার আড়াল থেকে শামসেমাগি বলতে লাগলো, এই হলো আমার মনের কথা। 50 বছর আমি এই বুড়ো আর আমি একত্র বসবাস করেছি, সুখ খুঁজেছি কিন্তু পাইনি। আর আজ এখানে আমাদের দ্বিতীয় বছর, যখন
তখন আমাদের কিছুই নেই। যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। আজ আর কিছুই চাই না। অতিথিরা অবাক, গৃহস্বামীও অবাক। সে উঠে দাঁড়ালো, এখন সুখ কী করে হয়? পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো, দুই হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে। স্বামীও হাসছে। স্বামীকে নিশ্চয়ই ইলিয়াস আর স্ত্রী হচ্ছে তোমার এখানে স্যামসে মাগি, বুড়ি মানে এখানে স্যামসে মাগি। বুড়ি আবার কথা বলল, আমি সত্যি বলছি, তামাশা করছি না। অর্ধ শতাব্দী মানে 50 বছর ধরে আমরা সুখ খুঁজেছি। যতদিন ধনী ছিলাম আমরা কখনো সুখ পাইনি, কিন্তু আজ এমন সুখের সন্ধান পেয়েছি যে আর কিছুই চাই না। কিন্তু এখন কিসের তোমাদের সুখ মনে হচ্ছে? যে বলছি, যখন ধনী ছিলাম বুড়ো বা আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না, কথা বলার সময় ছিল না, অন্তরের কথা ভাববারও সময় ছিল না, ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময়ও ছিল না, দুশ্চিন্তার অন্তও ছিল না। হয়তো অতিথিরা এলেন, এ এক দুশ্চিন্তা, কাকে কি খেতে দিই তার এক দুশ্চিন্তা, কি উপহার দিই তার দুশ্চিন্তা, লোকে নিন্দে করছে কিনা। আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয়। তারা যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত, তেমনি আমরা নিজের স্বার্থে তাদের উপর কড়া নজর রাখি, এটাও তো পাপ। অন্যদিকে দুশ্চিন্তা, এই বুঝি নেগড়েতে ঘোড়ার বাচ্চা কি গরুর বাছুরটা নিয়ে গেল, কিংবা চোর এসে তোমার ওই ছানাগুলোকে চেপে মেরে ফেললো, হ্যাঁ, ফলে সারা রাত ঘুমই ছিল না। একটা দুশ্চিন্তা বেরোতেই আরেকটা এই চিন্তায় সে মাথার চাড়া দিত। শীতের জন্য যথেষ্ট খড় মজুদ আছে তো? এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল। সে হয়তো বলতো এটা এভাবে করা হোক, আমি বলতাম অন্যরকম, ফলে ঝগড়া হতো। এটাও তো পাপ। কাজেই এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তায়, এক পাপ থেকে আরেক পাপে দিন কাটত। সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি। আর এখন বুড়ো আর আমি একসঙ্গে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি, ঝগড়াও নেই, দুশ্চিন্তাও নেই। আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা। যতটা খাটতে পারি স্বেচ্ছায় ততটাই খাটি। কাজে প্রভুর কাজে আমাদের লাভ ছাড়া লোকসান নেই। বাড়িতে এলেই খাবার কবিজ পায়। শীতকালে গরম হবার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে, আত্মার কথা আলোচনা করবার বা ভাববার সময় আছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করার। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে একদিনে সুখ পেয়েছি, অথচ মালিক নয় কর্মচারীদের সুখ। অতিথিরা হেসে উঠল, কিন্তু ইলিয়াস বললেন, বন্ধুগণ হাসবেন না, এটাই মানুষের জীবন। আর আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম। কেন কেঁদেছিলেন না? সম্পত্তি যখন শেষ হয়ে যায় তখন। কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন। আর সেই কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য। এই জ্ঞান নিলে প্রত্যেকের জীবনে উন্নতি হবে। তখন মোল্লা বললেন, হ্যাঁ এটা খুবই জ্ঞানের কথা। ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। পবিত্র গ্রন্থ কোনটা? কোরআন। শুনে অতিথিরা ভাবতে বসলো এই বিষয়টা নিয়ে। অর্থাৎ এই হঠাৎ করে গল্পটা শেষ হলো, এটা অবশ্যই ছোট গল্পের। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। তবুও গল্পটার মধ্যে একটা তৃপ্তি বা পূর্ণতা আছে অনেকটাই। আশা করি তোমরা এই গল্পটা বুঝতে পেরেছ। ইলিয়াস গল্পের বিষয়বস্তু এখানে শেষ হলো। তোমরা ভালো করে পড়াশোনা করো এবং তোমাদের ক্লাস 9-এর নিয়মিতভাবে আমি তোমাদের স্পেশালি বাংলা, আর্টস, ইতিহাস, ভূগোল এই বিষয়ে তোমরা সাজেশন এবং অবশ্যই নোট করতে পাবে। যদি তোমরা এই তোমাদের প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে বন্ধুদের মধ্যে দিয়ে, তবেই কিন্তু আমি তোমাদের নিশ্চিতভাবে আরও ক্লাস দেবো এবং তোমরা সাফল্যের পথে এগিয়ে যাবে। বেস্ট অফ লাক। দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে।